ইসরায়েল একাই হামলা চালাতে চায় ইরানের পরমাণু স্থাপনায়, বললেন দেশটির প্রেসিডেন্ট। জানাবো বিস্তারিত। মার্কিন হুমকি মাথায় নিয়ে রোমে আবারও দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সরাসরি ফিলিস্তিনের আল আসকা মসজিদ ভেঙে মন্দির তৈরি করার হুমকি দিলেন ইসরায়েল। এবার নতুন কৌশল অবলম্বন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত হলেন পুতিন। বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল এখনও হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একাই হামলা চালাতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যেই একাই সীমিত পরিসরে ইরানে হামলা চালাতে চান দেশটি। ১৯ এপ্রিল শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, আমেরিকা আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনায় অনড় রইলেন ইসরায়েলি নেতা। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ১ বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেন। প্রতিবেদন মতে ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এ কারণে তিনি ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলার ইসরায়েলি প্রস্তাব ফিরিয়ে দেন। মার্কিন কঠোর নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতালিতে অবস্থিত ওমান দূতাবাস আয়োজিত দ্বিতীয় দফার আলোচনার জন্য শনিবার ৯ এপ্রিল স্থানীয় সময় ভোরে রোমে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে। ওয়াশিংটনের দাবি এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার হতে পারে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা কিছু সীমাবদ্ধতা মানতে রাজি যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র আগামীতে আর চুক্তি থেকে সরে না আসে এই নিশ্চয়তা দেয়া হয়। উইটকফ ও আগ্রাচির মধ্যে মাসকাটে সংক্ষিপ্ত কথা হলেও ২০১৫ সালের পর এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। রোমের আলোচনা হবে ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে, অর্থাৎ পরোক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বসতি স্থাপনকারী সংগঠনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে হিব্রু ভাষায় মসজিদ আল আকসা ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে প্রচার করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করেছেন এই বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান এবং মুসলিমদের পবিত্র স্থানগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এই বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেরুজালেম স্ট্যাটাস কু অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে। এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনা মসজিদ আল আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিজেদের অধীনে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে তারা ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সাম্প্রতিক এক পদক্ষেপ এই বার্তাই দিচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের চলমান আধিপত্যে বাগড়া দিতে এবারেও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে দলে ফেরাচ্ছেন তিনি। এর অংশ হিসেবে ঐতিহাসিক এক সিদ্ধান্তে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। 22 বছর ধরে এই তালিকায় ছিল তালেবান গোষ্ঠী। রুশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রুশ প্রসিকিউটর জেনারেল অফিসের এক পিটিশনের জবাবে 17 এপ্রিল রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার রায় দেয় এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়। এর আগ পর্যন্ত 2003 সালের সন্ত্রাস আইন অনুসারে তালেবানের সাথে যে কোনো ধরনের যোগাযোগ বা সংযোগ শাস্তিযোগ্য অপরাধ ছিল রাশিয়ার। বিশ্লেষকেরা বলছেন, তালেবানের সাথে রাশিয়ার সম্পর্ক গভীর করার বিষয়টি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। এতে করে কৌশলগত ভূ রাজনীতি সহ নানাভাবে লাভবান হবে মাস্কোর মিত্র ইরান ও চীন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সাথে যে তৎপরতা তাতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে, যা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উদ্বেগের। একই সাথে ইসরায়েলের জন্যও তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মাঝে তালেবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হচ্ছে চীন, ইরান, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশ। রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে আফগানিস্তানের শাসক হিসেবে তালেবানের বৈধতা আরও পাকাপোক্ত হলো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও 64 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু সংখ্যক মানুষ। শুক্রবার 18 এপ্রিল ভোর থেকে রাতের মধ্যে তারা আহত ও নিহত হয়েছেন। শুক্রবার মধ্য, উত্তর ও দক্ষিণ অঞ্চল অর্থাৎ সর্বত্রই ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এ সময় 64 জন নিহত এবং আরও বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্যত জানিয়েছে, ইসরায়েল তার যুদ্ধ লক্ষ্য অর্জনের বদ্ধপরিকর। জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করতে ইসরায়েলি সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে। গত 1.5 বছরে উপত্যকাটিতে সরকারি হিসাবে মোট নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি, আহত হয়েছেন প্রায় 1,17,000। নিহত ও আহতদের মধ্যে 56% নারী ও শিশু। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করা হয়। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।